রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানেন না স্পিকার, গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। গ্যাস সংকটে ফিলিং স্টেশনে আজও যানবাহনের দীর্ঘ লাইন। এবং টাঙ্গাইল ও ভোলায় নদী ভাঙনে নিঃস্ব অনেক পরিবার। এটিএন নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। বিস্তারিত জানাবো। যে কোনো সময় পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? দলের কোনো সিনিয়র সদস্য না দলের বাইরে থেকে কেউ? এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কিনা তা জানেন না তিনি। মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে আরও বিস্তারিত। বিএনপির সরকার গঠনের পরও রাষ্ট্রপতি পরিবর্তন না হয় ধারণা তৈরি হয়েছিল মেয়াদ পূর্ণ করতে যাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু হঠাৎই যেন পদত্যাগের আলোচনায় যুক্ত হয়েছে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। অবশ্য নির্বাচনের বেশ আগে থেকেই রাষ্ট্রপতি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম বেশি আলোচনায় থাকলেও বিএনপি সরকার গঠনের পর থেকেই সেই আলোচনা কমতে থাকে। শুক্রবার সকালে রাজধানীতে এক আলোচনা শেষে বের হলে রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। রাষ্ট্রপতি পরিবর্তনের একটা আলাপ আমরা শুনেছি, আজকে নতুন রাষ্ট্রপতি আসার কথা বা ঘোষণার কথা, এটি নিয়ে আসলে আপনাদের ভাবনাটা কি? কথা গুজবে আমি বিশ্বাস করি না। আর পত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না, আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। ধন্যবাদ। কে হতে পারে আপনাদের দলীয় সিদ্ধান্তটা কি? এটা হচ্ছে এখনই বলার সময় আসেনি, যখন সময় আসবে যদি তখন সবাই আপনারা জানতে পারবেন। দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে দেশে ফেরেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পিকার বলেন, গত এক সপ্তাহে বিদেশে থাকায় তিনি কিছুই জানেন না। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের মতোই তিনিও শুনেছেন বলে জানান আরেক প্রশ্নের জবাবে। ব্যাংককে গিয়েছিলাম আমার মেডিকেল চেক আপের জন্যে। গতকাল আমার মেডিকেল চেক আপ শেষ হয়েছে, সেই কারণে আমি দেশে চলে এসেছি। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। এই হলো সংবিধানের পজিশন। বাংলাদেশের সংবিধানে লেখা আছে যখন রাষ্ট্রপতি পদত্যাগ করে তখন অ্যাক্টিং রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করেন, বাট মূল রাষ্ট্রপতি নির্বাচন করে জাতীয় সংসদ, সেটা ৩ মাসের মধ্যে করতে হয়। এদিকে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলামের পাশাপাশি আলোচনা রয়েছে দলের সবচেয়ে সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নামও। এছাড়া দলের ২ প্রবীণ নেতা, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খানের নামও জোর আলোচনা রয়েছে। অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এই বিষয়ে কোনো মন্তব্য করিও নাই, জি স্যার, করবো না, জি স্যার, স্যার কোনো কথা বলবো না। এটা জি স্যার আমার কৌশলগত বিষয়। জি স্যার। আমি ওয়ান অফ দি লিস্টে আছি, এখন আমি কোনো মুখ খুলতে চাই না। এছাড়া মন্ত্রী পরিষদ সচিব ডক্টর নাসিমুল গনির নামও বেশ আলোচনায়। অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জন বিভিন্ন তালিকা নিয়ে আলোচনা জোরালো করার চেষ্টা করছেন। আলোচনা সমালোচনা যাই হোক না কেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, আর সে পর্যন্ত অপেক্ষা। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। গত কয়েকদিন ধরেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি আলোচনা চলছে। তিনি আজকালের মধ্যে পদত্যাগ করতে পারেন বলেও বিভিন্ন দায়িত্বশীল সূত্র থেকে জানা যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিদায়ের প্রস্তুতির কথা জানিয়েছেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই মুহূর্তে আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার আছেন বঙ্গভবন এলাকায়। আমরা সেখানকার পরিস্থিতি জানতে তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। সম্রাট, যেহেতু একটা
কনফিউশন আছে এই বিষয়গুলো নিয়ে, আমাদেরকে একটু জানান যে সেখানকার সর্বশেষ পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে বা কি জানাবার আছে আমাদের। ধন্যবাদ। এর আগে আমার সহকর্মীর যে প্রতিবেদনটি ছিল সেখানে মোটামুটি নিশ্চিত হয়ে গেছে যে আলোচনা যেটি চলছে এখন, যে রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যু, সেটাই নিশ্চিত হয়ে গেছে যে পদত্যাগ তিনি করছেন। এখন যে বড় প্রশ্ন সেটি হচ্ছে কবে নাগাদ পদত্যাগ করছেন, সেটি তিনি কি আজকেই করছেন নাকি সামনের কোনো দিনে করবেন। তো এর জন্য আসলে কয়েকটা প্রেক্ষাপট একটু আলোচনা করতে হবে। আপনারা জানেন যে রাষ্ট্রপতি যখন পদত্যাগ করবেন তার যে স্বাক্ষরকৃত চিঠিটি সেটি জমা দিতে হবে স্পিকারের কাছে, অর্থাৎ জাতীয় সংসদের স্পিকারের কাছে। আর এই যে এখন যে স্পিকার রয়েছেন হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি গত 7 দিন আগে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিলেন এবং তার যে দেশে ফেরার যে ব্যাপারটা সেটি আসলে নিশ্চিত ছিল যে টিকিট কেটে রাখা হয়েছিল 26 তারিখে হয়তো তিনি দেশে ফিরবেন। তবে যখন গুঞ্জনটা ওঠে যে রাষ্ট্রপতি হয়তো পদত্যাগ করতে পারেন, তারপরে আমরা দেখেছি যে তার যে বাইরের যে নির্ধারিত কর্মসূচি, বিদেশের যে সফর, সেই সফরটি কিন্তু সংক্ষিপ্ত করা হয়েছে এবং সংক্ষিপ্ত করে 2 দিন আগেই তিনি দেশে ফিরেছেন। আজকে 12টা 15-র দিকে তিনি এই বাংলাদেশে ফিরেন এবং তারপরেই আসলে আলোচনাটা আরও বেশি বাতাস পায় যে আসলে আজকেই কি রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কিনা। এর পেছনে আরেকটু বিষয় একটু সংযুক্ত করি, সেটি হচ্ছে যে আজকে বঙ্গভবন থেকে স্পিকারের কাছে সময় চাওয়া হয়েছে বিকেল 5টা নাগাদ। তো এইখানে যে আলোচনা হতে পারে কিংবা যে কার্যক্রমের জন্য এই সময়টা চাওয়া হয়েছে, স্বাভাবিকভাবেই এটা বোঝা যায় যে নিশ্চয়ই এই পদত্যাগের বিষয়ে কোনো কাজের জন্যই এই স্পিকারের সময় চাওয়া, অর্থাৎ বিকাল 5টায় যে নির্ধারিত সময় চাওয়া হয়েছে। এবং জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকেও কয়েকজন এখানে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে বিকাল 5টার পর হয়তোবা তারা আনুষ্ঠানিক কোনো একটা ব্রিফিং করবে। তো সেখানেও আসলে ব্রিফিংয়ে কি হতে পারে সেটাও অনেকটা ধারণা স্পষ্টই যে হয়তোবা এই রাষ্ট্রপতির যে পদত্যাগের আলোচনা সে বিষয়ে হয়তোবা সেখানে জানানো হবে। তো সামগ্রিকভাবে বঙ্গভবনের সামনে আমরা গণমাধ্যম কর্মীরা এসেছি, উপস্থিত হয়েছি এবং দুপুর থেকে আমরা দেখছি যে সবাই একটা প্রত্যাশা ছিল হয়তোবা এখানে অনেক বেশি কড়াকড়ি থাকবে, মানুষজনের যাতায়াত থাকবে, কিন্তু আমরা এখানে আসার পর যেটি দেখছি যে স্বাভাবিক যে চিত্র বরাবর বঙ্গভবনের সামনে থাকে, যে নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখা এবং পুলিশ প্রশাসনের যে এখানে উপস্থিতি, সেনাবাহিনীর সদস্য অর্থাৎ পিজিআর সদস্যরা যারা উপস্থিত, ঠিক সেই রকমই স্বাভাবিকই চিত্র রয়েছে। তবে বাড়তি যে এখানকার যে মানুষের আগ্রহ সেটিও আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মীরা ঠিক যেভাবে উপস্থিত হয়েছেন, অনেক উৎসুক জনতাও এখানে আসছেন, যারা বলছেন যে এই যে পদত্যাগের বিষয়টি সেটি কি আজকেই হবে, তারাও উৎসুক। তো সামগ্রিক প্রেক্ষাপট এখান থেকে আমরা যতটুকু দেখছি এবং ভেতরের যারা উপস্থিত আছেন তাদের সঙ্গে যতটুকু কথা হয়েছে সেই হিসেবে বলা যায় যে আজকে বিকাল 5টা নাগাদ যেহেতু সময় চাওয়া হয়েছে বঙ্গভবনের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকারের কাছে, হয়তোবা এই সময়ের মধ্যে কোনো একটা সিদ্ধান্ত এসে যাবে এবং পরে আনুষ্ঠানিকভাবে হয়তোবা 5টার পরেই জানা যেতে পারে যে আজকে কি পদত্যাগের বিষয়টি কার্যকর হলো কিনা। সুমি, আপনাকে দর্শক আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। তিনি বঙ্গভবনের সামনে থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন। বেশ কয়েকদিন ধরেই চলা সিএনজি সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। গ্যাস সংকটে পরিবহন খাতে দেখা দিয়েছে বড় ধরনের অচলাবস্থা। সাধারণের জিজ্ঞাসা, সংকট নাকি কৃত্রিম সংকট? ছুটির দিন, তাই স্বভাবতই রাস্তায় গাড়ির চাপ কম, কিন্তু ফিলিং স্টেশনের চেহারা একেবারেই উল্টো। রাস্তা খালি করে সব গাড়ি ভিড় করেছে সিএনজি ফিলিং স্টেশনে। গ্যাস না থাকা এখন নতুন সংকট। অপেক্ষায় থাকা মানুষের ভোগান্তি আর অভিযোগের সীমা নেই। দীর্ঘ সময় অপেক্ষার পরও গ্যাস মিলবে কিনা তা নিয়েও আছে সংশয়। রাত 3টা বাজে বের হয়েছি বাসা থেকে, 3টা বাজে বের হইয়া সকাল 7টা বাজে আমি গ্যাস পাইনি। আর যখন আমার গাড়িতে নজল ঢুকবে ওই সময় আমি বলতে পারবো যে আমি গ্যাস পাবো কিনা। তেল নিয়ে গাড়ি চালাইছি, এখন বর্তমান আবার দাঁড়াইছি পাই কিনা। ফিলিং স্টেশনে যে পরিমাণ গ্যাস মিলছে তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত।
গ্যাসের চাপ ঠিকঠাক থাকলে যেখানে একটি মাইক্রোবাসে 1000 টাকার গ্যাস ভরা যায় সেখানে মিলছে সর্বোচ্চ 200 টাকার। আরও বেহাল দশা সিএনজি অটোরিকশা, ঢুকছে না 50 টাকার গ্যাসও। 4 পাম্প ঘুরে এনাইছি, এনে তো ছোট পাম্প, এটা অল্প কয় টাকা ঢুকে, মাত্র 43 টাকার গ্যাস ঢুকছে। যে প্রেশার আছে এই প্রেশারে আপনার আসলে 60 সিলিন্ডারে 200-250 টাকার গ্যাস ঢুকে না। সন্ধ্যা 7টার সময় সিরিয়াল যাতে 12টা 12:30টায় গ্যাস পাচ্ছি 120 টাকার। একদিকে যেমনি যাত্রী ভোগান্তি, অন্যদিকে সংকটের প্রভাব চালকদের আয় রোজগারেও। গ্যাসের চাপ কম থাকার কারণ দেখিয়ে বন্ধ রাখা হয়েছে বেশ কিছু ফিলিং স্টেশনও। কেন আমরা এই গাড়ি চালানো শিখলাম, কেন ড্রাইভিং করতেছি, এটা আমাদের একটা অভিশাপ। 17-18 বছর চাকরি করি, এর ভিতরে একটু রকম পাম্প 4-5 দিন ধরে বন্ধ, টোটালি যে গ্যাস আসে না, এটা কোনোদিন হয় নাই। গত 20 তারিখ থেকে আপনার টোটালি আপনার গ্যাস আসতেছে না। আমাদের আপনার মেশিনের যে সেটআপ একদম লো, সেটাও আমরা পাচ্ছি না। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য মতে এমনিতেই দেশে গ্যাসের ঘাটতি দিনে মোটামুটি 1000 মিলিয়ন ঘনফুট। ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে নতুন করে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। আর এর প্রভাব পড়েছে সব শ্রেণীর গ্রাহকদের মধ্যে। ভুক্তভোগীদের জিজ্ঞাসা, এই সংকট থেকে মুক্তি কি আদৌ মিলবে? সিরিয়ালে বসে থাকে 250 টাকার গ্যাস পাইছি, আর 2.5 ঘন্টা সিরিয়ালে বসে থাকে আমি 100 টাকার গ্যাস আমার গাড়ি থেকে পড়ছে। আমরা খুব একটা পরিস্থিতি জানি না, হয়তো মালিক পক্ষরা কিংবা এটার যে কোরাম তারা হয়তো বলতে পারবে একজাক্টলি কি হচ্ছে, বাট হ্যাঁ ভোগান্তি তো আমাদের হচ্ছেই। তুমি গ্যাসের দাম আরো বাড়াই দাও, আমাদের কষ্টটার তো কোনো মানে না। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, যেমনটা বলছিলাম, তীব্র গ্যাস সংকটের কারণে নারায়ণগঞ্জের সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও যানবাহনের দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ বিষয়ে আমাদেরকে আরও বিস্তারিত জানাবেন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। বাবলু, আমাদের একটু জানাবেন যে এই যে দীর্ঘ গ্যাসের লাইন, এটার আসলে কোনো ধরনের কোনো সলিউশন আছে কিনা, বা কি বলছে স্টেশন মালিকগুলো? এই ব্যাপারে আমরা বহুবারই আমাদের জানানো হয়েছে এবং পাওয়ার জন্য তারা অধিকার ফিরে পাওয়ার জন্য তারা কিন্তু করছে, এবং তারা যেমন বলছেন যে আসলে প্রতি মাসেই তারা আসলে গ্যাসের বিল দিচ্ছেন, তারপরেও আসলে তারা কিন্তু গ্যাস পাচ্ছেন না। কেন পাচ্ছেন না তার কারণও কিন্তু আসলে তারা খুঁজে পাচ্ছেন না। আপনি দেখছেন যে আমি অথচ যেগুলো বৈধ লাইন, যাদের পাওয়ার কথা লাইন, তারা কিন্তু ঠিক মতো পাচ্ছে না, অথচ তার প্রতি বছরই প্রতি মাসেই তাকে বিল দিতে হচ্ছে। তা আমাদের একটা দাবি যে যদি বিল দিতে হয় তাহলে অবশ্যই গ্যাস দিতে হবে, এবং আমরা বিশ্বাস করি যে তিতাস কর্তৃপক্ষ এবং যারা কর্তৃপক্ষ আছে তারা অবশ্যই এবং দ্রুততম সময়ে তারা এই সমস্যার সমাধান করবে। এবং যারা আছে আয়োজক, যারা এই আয়োজন করেছে তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। 7 বছর যাবত আমরা গ্যাসের বিল দিয়ে আসছি, এবং সবাইকে আমি ধন্যবাদ জানাই যাতে এই সমস্যার মানে তাদেরকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই এই ব্যাপারে আরো কঠোর কর্মসূচি হবে, এবং আমরা সবাই এই এলাকাবাসী এর সাথে। বাবলু, ধন্যবাদ আপনাকে। দর্শক, গ্যাস সংকটের বিষয়ে আমাদের সর্বশেষ জানাচ্ছিলেন নারায়ণগঞ্জ থেকে আমাদের সহকর্মী হাসান মজুমদার বাবলু। দেশের খবরের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, বিরতির পর আরও যা থাকছে। কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 15 জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। এবং ঠাকুরগাঁওয়ে সূর্যপুরী আমের জিআই স্বীকৃতি চান জেলাবাসী। বিরতির পর আবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। টাঙ্গাইলের নাগরপুর সহ যমুনা তীরবর্তী কয়েকটি উপজেলায় নদী ভাঙনে নিঃস্ব অনেক পরিবার। এদিকে ভোলায় মেঘনার ভাঙনে প্রধান লঞ্চঘাট ইলিশা বন্ধ হয়ে গেছে। বাড়িঘর, ফসলি জমি হারানোর শঙ্কায় বাসিন্দারা। দুই জেলাতেই অভিযোগের আঙুল পানি উন্নয়ন বোর্ডের দিকে। টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভি ও ভোলা প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
বিকট শব্দে ভেঙে পড়ছে বাড়ি, চোখের সামনে নদী গ্রাস করছে ফসলি জমি, গাছগাছালি। নির্বাক তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার নেই। সম্প্রতি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদে এক রাতেই যমুনায় বিলীন হয় অন্তত 50টি বাড়ি। হতভাগ্য মানুষদের অনেকেই কেবল পরনের কাপড়টুকু নিয়ে ঘর থেকে বের হতে পেরেছেন। নাগরপুর ছাড়াও সদর, কালিহাতী, ভুয়াপুর ও গোপালপুরেও যমুনার ভয়াল রাক্ষসের রূপ। এসব এলাকায় ভাঙনের শিকার লোকজন বসতভিটা সহ সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। 5টা ঘরের মধ্যে কোনো কিছু বের করে দেওয়া হয় আর বাদ যে খামু চালটা পর্যন্ত নাই গিয়ে বস্তা যখন ভাঙে তখন লগে লগে ভাড়া লিখবো। একদিন ফেলা হয় না, আবার এই মাঝখানে 2-3 দিন ফেলায় নাই। ফেলাই লাভ নাই, এটি ফেলাই তো আশ্বিন কাতি মাসে, ওই দিনে ফেলাই 14 সময় ফেলাই দেবো। বাস্তবতা যাই হোক, ভাঙন রোধে যথারীতি ব্যবস্থা নেওয়ার কথা বলে পানি উন্নয়ন বোর্ড। এখানে আমাদের পানি উন্নয়ন বোর্ড জরুরি কাজ বাস্তবায়ন হাতে নিয়েছে। আমাদের কার্যক্রম অব্যাহত আছে। ভাঙন প্রতিরোধ না হওয়া পর্যন্ত আমরা ওখানে জিওব্যাগ ডাম্পিং এর কাজ অব্যাহত রাখবো। এদিকে নদীবেষ্টিত দ্বীপ জেলা ভোলায় আগ্রাসী রূপে দেখা দিয়েছে মেঘনাও। গত 14 জুলাই প্রায় 30 মিটার সিসি ব্লক ধসের পর বন্ধ হয়ে গেছে জেলার প্রধান লঞ্চঘাট ইলিশা। বিকল্প ব্যবস্থায় ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করছেন যাত্রীরা। হুমকির মুখে ভোলা শহর রক্ষা বাঁধ। সদরের কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ আছেন ভাঙনের আতঙ্কে। তাদের অভিযোগ, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কাজগুলো হয় অপরিকল্পিত ও নিম্নমানের। আপনার মুখে এটা প্রতি বছরই ভাঙতেছে, অস্থায়ীভাবে কয়েকবার কাজ করছে আসছে, কিন্তু আমরা এখন এখানে স্থায়ী কাজ চাই। ইলিশা ঘাট সহ মেঘনার বিভিন্ন অংশে ভাঙন রোধের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। পন্টনটি সরানোর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। বিআইডব্লিউটি এর জাহাজ দ্রুততা ইতিমধ্যে পৌঁছেছে। এটা সরানোর সাথে সাথে আমরা এখানে কাজ বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করব। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মানিকগঞ্জে পদ্মা যমুনার ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন নদীপাড়ের হাজারো মানুষ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পাটুরিয়া ফেরিঘাট সংলগ্ন নদী ভাঙন এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সুজন খন্দকার। সুজন, আমাদের জানান এই মুহূর্তে আসলে সেখানে কি অবস্থা এবং সেখানকার আশেপাশের যারা মানুষ রয়েছেন তারা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে এখন তো বর্ষা মৌসুম, এখন পদ্মা এবং যমুনা নদীর পানি কিন্তু বিপদ সীমা ছুঁই ছুঁই। এই মুহূর্তে পদ্মা এবং যমুনা পাড়ের যে সমস্ত বাড়িঘর রয়েছে, বসতভিটা রয়েছে, তারা কিন্তু খুবই আতঙ্কিত। আমি কয়েকদিন আগেও হয়তো বলেছি যে ইতিমধ্যে কিন্তু 50টি পরিবার কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে এবং ভাঙন আতঙ্কে কিন্তু প্রায় 200 পরিবার। মানিকগঞ্জের 3টি উপজেলা, বিশেষ করে দৌলতপুর, ঘিওর এবং শিবালয় উপজেলার প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এবং এই ভাঙনটা হচ্ছে নিচে, অর্থাৎ উপরের দিকে কিন্তু কম, এত বেশি স্রোত যে যার কারণে কিনারায় যখন আসে তখন নিচ থেকে কিন্তু পাড়গুলোকে দাবিয়ে নিয়ে যায়। আমি যে গ্রামটিতে রয়েছি এটা 4 নং ফেরিঘাট সংলগ্ন একটি গ্রাম। একদিন আগেও কিন্তু এখানে বসত বাড়ি ছিল এবং এখান থেকে কিন্তু বসত বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এখানে প্রায় শতাধিক পরিবারের বসত বাড়ি কিন্তু এই পজিশনে রয়েছে, কিন্তু এখানে কিন্তু এখন পর্যন্ত জিও ব্যাগ, অল্প কটা জিও ব্যাগ ফেলে নদী শাসনের কাজ শুরু করেছে। এর পাশাপাশি কিন্তু ঝুঁকিতে রয়েছে 4 নং ফেরিঘাটটি। আপনাকে বলি যে 4 নং ফেরিঘাটের যে আপনার পাশেই যে একটি মন্দির রয়েছে, সেই মন্দিরও কিন্তু ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হওয়ার পথে। সব মিলিয়ে যদি বলি, এই যে আপনি জানেন যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌরুট পাটুরিয়া দৌলতদিয়া, আমরা গতবারেও দেখেছি যে এত বেশি পদ্মা এবং যমুনার ভয়াবহতা কিন্তু দেখিনি, কিন্তু এবার কিন্তু এতটা দেখতে পাচ্ছি আমরা। এবং এবার বলাই যায় যেভাবে পানি হু হু করে বাড়ছে, পদ্মা এবং যমুনার পানি এইভাবে যদি বাড়তে থাকে, হয়তো আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু পদ্মা এবং যমুনা নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হবে। এক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কিন্তু পদ্মা এবং যমুনা নদীর পানি যখনই বৃদ্ধি পাবে তখন কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের কিন্তু ফেরি চলাচল চরমভাবে কিন্তু ব্যাহত হবে। এই ছিল আমার কাছে এখনকার মতো এখান থেকে সর্বশেষ। সুজন, ধন্যবাদ আপনাকে। দর্শক, পদ্মা যমুনার ভয়াবহ ভাঙন সম্পর্কে পাটুরিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে আমাদের জানাচ্ছিলেন প্রতিনিধি সুজন খন্দকার। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন দেশের খবর। কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 15 জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। ভোরে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন এর অধীনস্থ জয়পুর সীমান্ত পিলার এলাকা দিয়ে বিএসএফ ব্যাটালিয়নের
চর মেঘনা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতনামা ৮ জনকে নদীপথে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিজিবির টহল দল বিষয়টি বুঝতে পেরে তাদের বাধা দেয়। পরে তারা নদীপথে আবার ভারতের অভ্যন্তরে ফিরে যায়। এদিকে সকাল 6:30টার দিকে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার চারালডাঙ্গা সীমান্তে 7 জন পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে বিজিবির সতর্ক টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের সীমান্তে আটকে দেয়। দুপুরে 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম আরও জানান, বর্তমানে ওই 7 ব্যক্তি শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থান করছেন। তাদের ভারতে ফেরত পাঠানোর জন্য বিজিবির কোম্পানি কমান্ডার পর্যায়ে আলোচনা ও প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। দর্শক, যেমনটা আমরা বলছিলাম যে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে আসলে বঙ্গভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। সম্রাট, আমরা ইতিমধ্যে জেনেছি যে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, আর কি জানাবার আছে আপনার? সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। সম্রাট, আমরা আপনার সঙ্গে যুক্ত হতে চাইছি। দীর্ঘ অপেক্ষায় ছিলাম আমরা, সেই সংবাদের বিষয়েই জানাচ্ছি যে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে আমাদের স্ক্রিনেও যাচ্ছে, ব্রেকিং যাচ্ছে যে বাংলাদেশের যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিছুক্ষণ আগেই পদত্যাগ করেছেন এবং এই বিষয়টি এখন নিশ্চিত করেছে এই সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং সেই যে পদত্যাগপত্র গ্রহণ করার বিষয় এবং কিভাবে সেখানে গেল এবং সামগ্রিক প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে 5টার দিকে তারা একটি সময় নির্ধারণ করে দিয়েছেন। সেই সময় আনুষ্ঠানিকভাবে একটা বক্তব্য সংসদ ভবনে সেখানে দেয়া হবে। তো এর আগে আমরা এখানে ছিলাম এবং এই বঙ্গভবন থেকে আমরা দেখেছি যে বঙ্গভবন থেকে বেশ কয়েকটি গাড়িও এখান থেকে বের হয়েছে। সম্ভবত ধারণা করা হচ্ছে সেই গাড়িতে করেই রাষ্ট্রপতির যে সাবেক রাষ্ট্রপতির যে সিগনেচার করার যে রেজিগনেশন লেটার সেটাই পদত্যাগপত্র গিয়েছে এবং তারপরে সেটি সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে স্পিকারের বরাবর যেটি তারা দিয়েছেন। তো সামগ্রিকভাবে আসলে এই বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা ছিল যে এই রাষ্ট্রপতি আসলে কবে নাগাদ পদত্যাগ করতে পারেন। এর আগে আমরা দেখেছি যে যখন 24-এর গণ অভ্যুত্থানটা হলো 5ই আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি যে বেশ কিছু দলের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছিল যে এই যে রাষ্ট্রপতি তিনি আসলে এখান তার দায়িত্বে থাকতে পারবেন না, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সময়ে অন্তর্বর্তীকালীন সরকারও দায়িত্ব বুঝে নিয়েছেন, অর্থাৎ শপথ বাক্য পাঠ করেছেন এই রাষ্ট্রপতির কাছেই এবং পরবর্তী সময় আমরা দেখেছি যে যখন রাজনৈতিক দল যখন জয়লাভ করলো অর্থাৎ বিএনপি যখন ক্ষমতায় এলো নির্বাচিত হয়ে, তখন সেই নির্বাচিত সরকারও শপথ গ্রহণ করেন এই রাষ্ট্রপতির কাছ থেকেই। তো সামগ্রিকভাবে আসলে বলা যায় যে এই অনেক আলোচনা থাকলেও আমরা দেখেছি যে এই রাষ্ট্রপতি একমাত্র রাষ্ট্রপতি যিনি তার সময়েই তিনটি সরকারকে আসলে তার থেকে শপথ গ্রহণ করে। কিন্তু যদিও নানাভাবে আলোচনায় ছিলেন এই রাষ্ট্রপতি যে তার সাথে ফ্যাসিস্ট সরকারের যোগাযোগের কথা বারবার বলা হচ্ছিল যে তিনি হয়তো যোগাযোগ করছেন কিংবা তিনি আসলে কতটুকু নিবেদিত হয়ে কাজ করতে পারবেন নতুন বাংলাদেশের পক্ষে, সেই বিষয় নিয়ে আসলে আলোচনা ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে যখন এই পদত্যাগের ইস্যুটি আসলো তখনও এই বিষয়টিকেই সামনে আনা হয়েছে যে তিনি চিকিৎসার উদ্দেশ্যে যখন দেশের বাইরে গিয়েছিলেন সেখান থেকে হয়তোবা তিনি যোগাযোগ করেছিলেন দিল্লিতে থাকা ফ্যাসিস্ট যে রেজিম ছিল বাংলাদেশের তার প্রধানের সঙ্গে কথা বলেছিলেন, এরকম একটি বিষয় আলোচনা আসে এবং তারপরে আমরা দেখলাম যে এই সময়ে এসে তার পদত্যাগের বিষয়টি নানাভাবে আলোচনায় চলে আসে এবং সেটি যখন বেশ বড় আকারে ছড়িয়ে যায় তারপরেই আমরা দেখেছি যে যিনি জাতীয় সংসদের স্পিকার ছিলেন তিনি দেশের বাইরে থাকাকালীন সময়েও তার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এবং এই যে সামগ্রিকভাবে আলোচনাটা ছিল যে রাষ্ট্রপতি খুব জলদি হয়তোবা পদত্যাগ করবেন সেই বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায় এবং আজকে যখন জাতীয় সংসদের স্পিকার দেশে ফেরেন তার যে বিদেশের কর্মসূচি ছিল সেই তার শেষ হওয়ার 2 দিন আগে যখন দেশে ফেরেন তারপরে আমরা আসলে স্পষ্ট বুঝতে পারি যে হয়তোবা আজকেই পদত্যাগ করতে পারেন
কিংবা হয়তোবা সেটা শনিবারও হতে পারে। কিন্তু সামগ্রিকভাবে দেখা গেল যে সরকারও বেশ জলদি কাজ করেছেন এবং সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তারা বিবেচনায় করেছেন এবং তারই ফলশ্রুতিতে আজকেই সময় চাওয়া হয়েছিল। দুপুরের থেকেই আলোচনায় ছিল যে বঙ্গভবনের থেকে জাতীয় সংসদের স্পিকারের কাছে সময় চাওয়া হয় এবং সেই সময়টি বিকেল 5টার আগে কোনো এক সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল এবং সেটি আমরা গণমাধ্যম কর্মীরা জেনেছিলাম যে হয়তো বা 5টার আগে কোনো এক সময় হবে এবং সেটি আসলে কিছুক্ষণ আগে নিশ্চিত হওয়া গেছে এবং সেই সময় নিশ্চিত করেছে জাতীয় সংসদের সচিবালয়ের পক্ষ থেকে যে এখানে এই বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির সিগনেচার করা একটা পদত্যাগপত্র জাতীয় সংসদে গিয়েছে স্পিকার বরাবর এবং তারা সেটি গ্রহণ করেছে এবং সেই বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে 5টা নাগাদ তারা হয়তো বা একটা ব্রিফিং করবেন এবং ব্রিফিং করে আনুষ্ঠানিকভাবে যাবতীয় বিষয়গুলো এখানে জানাবেন। তো আরেকটা বিষয় এখান থেকে বলে রাখি যে এরপর আসলে কি হতে পারে, রাষ্ট্রপতি কে হবেন কিংবা এই যে মাঝখানের মধ্যবর্তী সময় নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত যে সময়টা সেটি আসলে কে থাকবেন। তো এখানে যে সংবিধান যেটি বলছে যে 90 দিনের মধ্যে এই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে এবং সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন জাতীয় সংসদের স্পিকার অর্থাৎ হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি হয়তো বা দায়িত্ব নেবেন। তো এই সামগ্রিক বিষয় আসলে সামনে কি হবে, কেমন হতে পারে কিংবা কোন প্রক্রিয়ায় কে নির্বাচিত হয়ে আসবেন নতুন রাষ্ট্রপতি হিসেবে অর্থাৎ 23 নম্বর যিনি রাষ্ট্রপতি হবেন বাংলাদেশের, এই সামগ্রিক বিষয়টা নিয়ে হয়তো বা বিকেল 5টায় যে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করার কথা রয়েছে জাতীয় সংসদে সেটি হয়তো বা হলেই বিস্তারিত আরও স্পষ্ট হবে, বিস্তারিত আরও জানা যাবে। সম্রাট, ধন্যবাদ আপনাকে। দর্শক বঙ্গভবনের সামনে থেকে আমাদের সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। এই ছিল দেশের খবরের সর্বশেষ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।